প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ঘুরে গেল রাজনীতির মোড়। তারেকের বিরুদ্ধে খেপে গেল নেত্রী হাসিনা। শীঘ্রই পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে কঠিন হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কৃষি কার্ডের নামে কৃষকদের সাথে এ কেমন নিষ্ঠুর তামাশা অবৈধ বিএনপি সরকারের? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ব্যাংক খাতে ডিফল্টার সিন্ডিকেট, লুটেরারা বাঁচে, ডুবে সাধারণ মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হঠাৎ ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। কারণ কি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নাফ নদী থেকে পিতাপুত্র সহ 7 জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 17 জেলার জন্য আবহাওয়ার সতর্ক বার্তা, কালবৈশাখীর সংখ্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বৃষ্টির শুরুতেই জলাবদ্ধতার সংখ্যা, প্রধানমন্ত্রী সফরের দিকে তাকিয়ে সিলেটবাসী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মোহাম্মদপুর থানার 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরানের সাথে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধের খরচ নিয়ে পেন্টাগন মিথ্যা বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির মোড় হঠাৎ করে ঘুরে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে শীঘ্রই পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। ভারত থেকে দেওয়া এক অডিও বার্তায় হাসিনা কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারেক সরকারের দিন শেষ, যে কোনো মূল্যে তাকে পদত্যাগ করতে হবে। গতকাল রাতে ছড়িয়ে পড়া অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, তারেক রহমান একজন দখলদার। সে জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে হত্যা করেছে, জনগণের ভোট চুরি করেছে এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি স্পষ্ট করে বলছি, শীঘ্রই তারেককে পদত্যাগ করতে হবে, অন্যথায় জনগণের আন্দোলনে তাকে ছাড়তে বাধ্য করা হবে। তিনি আরও বলেন, রাজনীতির মোড় ঘুরে গেছে, আন্তর্জাতিক চাপ বাড়ছে, সেনাবাহিনীর অবস্থান পরিবর্তন হচ্ছে। তারেকের সরকার আর বেশি দিন টিকবে না। আমি শীঘ্রই দেশে ফিরব এবং গণতন্ত্র পুনরুদ্ধার করব। হাসিনার এই কঠিন হুঁশিয়ারির পর আওয়ামী লীগের নেতৃকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নেত্রী স্পষ্ট ভাষায় তারেককে হুঁশিয়ারি দিয়েছেন, রাজনীতির মোড় ঘুরে গেছে, এখন তারেকের পদত্যাগ অনিবার্য। ছাত্রলীগ ও যুবলীগের নেতারা ঢাকাসহ বিভিন্ন জেলায় ছোট ছোট মিছিল করে হাসিনার বার্তাকে স্বাগত জানিয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, তারেক পদত্যাগ করো, হাসিনা ফিরে আসুক। বিএনপির পক্ষ থেকে হাসিনার বক্তব্যকে উস্কানিমূলক ও দেশবিরোধী বলে অভিহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে বিবৃতিতে বলা হয়েছে, হাসিনা বিবৃষ থেকে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে পদত্যাগের হুঁশিয়ারি দেওয়া হাস্যকর। আমরা কোনো চাপের কাছে মাথা নত করব না। বিশ্লেষকরা বলছেন, হাসিনার এই কঠিন হুঁশিয়ারি রাজনীতির মোড় সত্যিই ঘুরিয়ে দিতে পারে। তারেক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ আন্দোলন এবং সেনাবাহিনীর অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। একজন বিশ্লেষক বলেন, হাসিনার বার্তা দেখিয়ে দিচ্ছে যে তিনি এখনও রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছেন। শীঘ্রই পদত্যাগ বলে তিনি সরাসরি চাপ তৈরি করছেন। এতে আওয়ামী লীগের তৃণমূল আরও সক্রিয় হয়ে উঠবে। বিরোধী সমর্থকরা বলছেন, এটা বিদেশ থেকে দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা, জনগণ এতে বিভ্রান্ত হবে না। শেখ হাসিনার তারেক রহমানের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি এবং শীঘ্রই পদত্যাগের দাবি রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। আওয়ামী লীগ নেতৃকর্মীরা এখন আরও সক্রিয় হয়ে উঠছেন। হাসিনার এই হুঁশিয়ারির পর তারেক সরকার কি পদত্যাগ নেয় এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এদিকে কৃষি কার্ডের নামে কৃষকদের সাথে এ কেমন নিষ্ঠুর তামাশা অবৈধ বিএনপি সরকারের? জামালপুরের সরিষাবাড়িতে কৃষকেরা ভোররাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন। হাতে কৃষি কার্ড, মনে একটাই আশা, অন্তত কয়েক লিটার ডিজেল পাবেন। কিন্তু সারা দিন দাঁড়িয়ে থেকেও অনেকে খালি হাতে বাড়ি ফিরছেন। মাঠে ধানের চারা লাল হয়ে মরছে, মাটিতে ফাটল ধরছে, আর কৃষক বুকে পাথর নিয়ে ঘরে ঢুকছেন। এই অবস্থার জন্য দায় কার? যে সরকার 12 ফেব্রুয়ারি 2026 তারিখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে জনগণের বয়কট উপেক্ষা করে নিজেরা একটা পাতানো ভোটের নাটক মঞ্চস্থ করে ক্ষমতায় বসেছে, সেই বিএনপি এবং তার তথাকথিত মন্ত্রিসভার কাছে এই প্রশ্নটা এখন সরাসরি করা দরকার। বিএনপি একটি দল যার জন্ম সেনানিবাসের ভেতরে, জিয়াউর রহমানের হাতে। গণতন্ত্রের সঙ্গে এই দলের সম্পর্ক সবসময় লোক দেখানো।
ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি আর সন্ত্রাসের যে ইতিহাস এই দল রেখে গেছে সেটা এই দেশের মানুষ ভোলেনি। আর এবার ক্ষমতায় এসেছে জনরায় ছাড়া, তাই জবাবদিহিতার বালাই তো আরও কম। কৃষকদের হাতে কৃষি কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে এই কার্ড দেখালে ডিজেল মিলবে। কিন্তু ডিজেলই যদি না থাকে তাহলে কার্ড দিয়ে কি হবে? কার্ড জমিতে পুঁতলে কি পানি উঠবে? গাছের গোড়ায় ছোঁয়ালে কি সেচ হবে? এই যে ফাঁকা প্রতিশ্রুতির রাজনীতি, এটাই বিএনপির চিরচেনা কায়দা। মানুষকে একটা কাগজ দাও, বলো সমাধান হয়ে গেছে, আর পেছনে বসে তালি দাও। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, আশা করি সমস্যা দ্রুত সমাধান হবে। এই আশা করি শুনতে শুনতে কৃষকের ধান মরে যাচ্ছে। আশার কথা শুনিয়ে পেট ভরে না, জমিতে পানি পড়ে না। ফুয়েল কার্ডের জন্য আবেদন করতে বলা হয়েছে, 200 জন করেছেনও, কিন্তু ডিজেল সরবরাহ নিশ্চিত না করে এই কার্ড ব্যবস্থা আসলে একটা লোক দেখানো ব্যবস্থাপনার নাটক ছাড়া আর কিছু না। শুধু কৃষক না, বাসযাত্রীরাও ভুগছেন। যাত্রা বাতিল হচ্ছে, মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছে না। একটা দেশের জ্বালানি ব্যবস্থাপনা এতটা ভেঙে পড়ে আছে যে ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও তেল মিলছে না। এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না, এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা। যে সরকার বৈধভাবে ক্ষমতায় আসেনি, যাদের পেছনে জনগণের সমর্থন নেই, তারা দেশ চালাবে কীভাবে? ক্ষমতা দখল করা আর দেশ পরিচালনা করা এক জিনিস না। সরিষাবাড়ির কৃষকের শুকনো মাঠ আর লাল হয়ে যাওয়া ধানের চারা এই সরকারের অযোগ্যতার সবচেয়ে সৎ সাক্ষী। আরও জানিয়ে দেব, ব্যাংক খাতে ডিফল্টার সিন্ডিকেট লুটেরা বাঁচে, ডুবে সাধারণ মানুষ। বাংলাদেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরেই খেলাপি ঋণ, রাজনৈতিক প্রভাব, কর্পোরেট অনিয়ম ও দুর্বল সুশাসনের সংকটে আক্রান্ত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেক অর্থনীতিবিদ ও ব্যাংকাররা এখন এটিকে শুধু খেলাপি ঋণের সমস্যা নয়, বরং একটি সুসংগঠিত ডিফল্টার সিন্ডিকেট হিসেবে দেখছেন। এই সিন্ডিকেটের সদস্যরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বছরের পর বছর তা পরিশোধ না করেও বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করছে। অন্যদিকে সাধারণ আমানতকারী, ক্ষুদ্র উদ্যোক্তা ও সৎ গ্রাহকরাই শেষ পর্যন্ত এর মূল্য দিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গত বছরের সেপ্টেম্বর শেষে এই খেলাপি ঋণের পরিমাণ 6.5 লাখ কোটি টাকায় উন্নীত হয়েছিল। পরের 3 মাসে নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে প্রায় 1 লাখ কোটি টাকার ঋণ নবায়ন করে খেলাপি মুক্ত হয়। এরপরেও খেলাপি ঋণের পরিমাণ 5.5 লাখ কোটিতে দাঁড়ায়, যা মোট ঋণের 30% উপরে। অর্থনীতিবিদদের মতে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ সরকারি হিসাবের চেয়েও অনেক বেশি, কারণ নানা ধরনের পুনঃতফসিল, পুনর্গঠন ও বিশেষ সুবিধার মাধ্যমে বিপুল পরিমাণ ঋণকে নিয়মিত দেখানো হয়। ফলে ব্যাংকের প্রকৃত আর্থিক স্বাস্থ্য আড়ালে থেকে যায়। ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের অভিযোগ, এই ডিফল্টের সিন্ডিকেট মূলত রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, ব্যাংকের কিছু অসাধু পরিচালক, দুর্বল ব্যবস্থাপনা ও প্রভাবিত নিয়ন্ত্রক কাঠামোর সমন্বয়ে গড়ে উঠেছে। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত কিছু ব্যবসায়ী, বিশেষ করে এস আলাম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার সহ এক শ্রেণীর ব্যাংক লুটেরাকে নিয়ে অলিগার্ক শ্রেণী তৈরি করেছিল। তারা জনগণের আমানতের অর্থ ঋণের নামে নিয়ে দেশে বিদেশে পাচার করে। তারা পরস্পরের স্বার্থ রক্ষা করে। ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ অনুমোদনের সময় যথাযথ যাচাই বাছাই হয় না, জামানতের মূল্য অতিরঞ্জিত করা হয়, অনেক ক্ষেত্রে কাগজি কোম্পানির নামেও ঋণ দেয়া হয়। পরে সেই অর্থ বিদেশে পাচার বা অন্য খাতে সরিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সংকট হল নৈতিক ঝুঁকি বা মোরাল হ্যাজার্ড। বড় ঋণখেলাপিরা জানেন যে শেষ পর্যন্ত তারা রাজনৈতিক বা প্রশাসনিক সুরক্ষা পেয়ে যাবেন। ফলে ঋণ পরিশোধের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না, বরং তারা নিয়মিতভাবে ঋণ পুনঃতফসিল করেন, নতুন ঋণ নেন, আবার পুরনো ঋণ ঢাকতে আরেকটি ব্যাংক ব্যবহার করেন। অনেক ক্ষেত্রে একই ব্যবসায়ী গোষ্ঠী একাধিক ব্যাংক থেকে ঋণ নিয়ে পুরো ব্যবস্থাকেই ঝুঁকির মুখে ফেলে দেয়। তারা বলেছেন, ব্যাংক লুটেরাদের ছাড় দেওয়ার জন্য সংশোধিত ব্যাংক রেজলিউশন আইনের 18 ক ধারা সংযুক্ত করা হয়েছে। অতীতের লুটপাটের চিত্র আড়াল করে মাত্র 7.5% অর্থ দিয়ে ব্যাংকে ফিরে আসার ধারা যুক্ত করা হয়েছে। এর বিপরীতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের চিত্র একেবারেই ভিন্ন। একটি ছোট ব্যবসার সামান্য কিস্তি বকেয়া পড়লেই ব্যাংকের চাপ, আইনি নোটিশ, জামানত জব্দ কিংবা ঋণ বন্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী বা সাধারণ চাকরিজীবীরা ব্যাংকের কাছে সবচেয়ে বেশি জবাবদিহির মধ্যে থাকেন। অর্থাৎ বড় ডিফল্টাররা রাজনৈতিক ছত্রছায়া বেঁচে যায় আর ছোট গ্রাহকেরাই টিপে যায়।
ব্যাংক খাতে এই বৈষম্যমূলক বাস্তবতা শুধু আর্থিক ব্যবস্থাকেই দুর্বল করছে না, এটি দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। খেলাপি ঋণ বেড়ে গেলে ব্যাংকের মূলধন ঘাটতি তৈরি হয়, তখন নতুন বিনিয়োগে অর্থায়ন কমে যায়, শিল্প খাতে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হয়, ফলে কর্মসংস্থান ও উৎপাদনেও প্রভাব পড়ে। অন্যদিকে ব্যাংকগুলো তাদের ক্ষতি পুষিয়ে নিতে আমানত ও ঋণের সুদের হারে সমন্বয় আনে, যার চাপ শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকের ওপরই পড়ে। বিশ্লেষকরা মনে করেন, গত এক দশকে ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ ভয়াবহভাবে বেড়েছে। অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে যাদের ব্যাংকিং সম্পর্কে পেশাগত জ্ঞান সীমিত কিন্তু রাজনৈতিক যোগাযোগ শক্তিশালী। ফলে ব্যাংকের স্বার্থের চেয়ে গোষ্ঠীগত স্বার্থ অগ্রাধিকার পেয়েছে। কিছু ক্ষেত্রে একই পরিবার বা গোষ্ঠীর হাতে একাধিক ব্যাংকের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় প্রতিযোগিতা ও জবাবদিহি দুটোই কমে গেছে। এদিকে হঠাৎ ভারতীয় দুধকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব। কারণ কি? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ বিষয়ক সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিকেলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাঢেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের মহাপরিচালক দক্ষিণ এশিয়া অনুবিভাগ ইশরাত জাহানের দপ্তরে বিকেল ৫টার পর ভারতীয় দূতকে ডেকে নিয়ে এই প্রতিবাদ জানানো হয়। চলতি মাসের মাঝামাঝি একটি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎকার সরকারের দৃষ্টিগোচর হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। ওই সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে ঢাকার মূল্যায়ন। বিশেষত কথিত পুশব্যাক বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানো সংক্রান্ত তার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ভারতীয় দূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, স্পষ্টকাতর দ্বিপক্ষীয় ইস্যুতে তথ্যপ্রমাণহীন বক্তব্য প্রকাশ্যে দেওয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য কোনোভাবেই সহায়ক নয়। যে কোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক নিয়ম ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে সমাধান করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য থেকে যেন তারা বিরত থাকেন। এদিকে ১৭ জেলার জন্য আবহাওয়ার সতর্কবার্তা, কালবৈশাখীর শঙ্কা। দেশের ১৭টি অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। শুক্রবার ১ মে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে নদী অববাহিকায় বসবাসরত ও চলাচলরতদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত, পুনরায় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, ৩০ এপ্রিল দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। আরও জানিয়ে দেব, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরোধী চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কিনা তা তার জানা নেই নিশ্চিত মন বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এই সংক্রান্ত আলোচনার বিষয় আমি এবং হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী,
তবে যুদ্ধ শেষ পর্যন্ত কবে থামবে তা নিশ্চিত না করলেও তিনি দাবি করেন এই সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে। ইরান নিয়ে মন্তব্যের জেরে জার্মানি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণার মাত্র একদিন পরই ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি ইতালি ও স্পেন থেকেও সেনা সরিয়ে নেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন সম্ভবত তিনি তেমনটি করবেন। চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান ইরান এই বিশ্বকাপে অংশ নিলে তার কোনো আপত্তি নেই। এদিকে যুদ্ধের খরচ নিয়ে পেন্টাগন মিথ্যা বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিশ্ববাসীকে বিভ্রান্ত করছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও নেতানিয়াহুর শুরু করা এই যুদ্ধের ভার বইতে গিয়ে হিমশিম খাচ্ছে খোদ মার্কিন অর্থনীতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে আরাগুচি সরাসরি অভিযোগ করেন যে নেতানিয়াহুর এই যুদ্ধংদেহী মনোভাবের কারণে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত সরাসরি খরচ হয়েছে $100 বিলিয়ন, অথচ পেন্টাগন যে হিসাব দিচ্ছে প্রকৃত খরচ তার চেয়ে 4 গুণ বেশি। আরাগচি আরও উল্লেখ করেন পরোক্ষভাবে মার্কিন করদাতাদের ওপর এই যুদ্ধের প্রভাব আরও বহবায়। তিনি দাবি করেন যুদ্ধের কারণে প্রতিটি মার্কিন পরিবারকে মাসে গড়ে অতিরিক্ত $500 ব্যয় করতে হচ্ছে এবং এই খরচের পরিমাণ দ্রুত বাড়ছে। মার্কিন প্রশাসনকে কটাক্ষ করে তিনি বলেন ইসরায়েল ফার্স্ট নীতি সবসময় আমেরিকা লাস্ট, অর্থাৎ খোদ আমেরিকার স্বার্থকেই তলানিকে নিয়ে ঠেকায়। উল্লেখ্য গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সামরিক তৎপরতাকে ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ উচ্চাকাঙ্ক্ষা হিসেবে দেখছে ইরান। এই যুদ্ধ মার্কিন অর্থনীতিকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলছে বলেও দাবি করেন ইরানি এই কূটনীতিক।